হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ রন ইসলাম। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় একটি অঙ্ক নিয়ে এসেছি। যে অঙ্কটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল শাখায় যেটি অবস্থিত, টেস্ট এক্সামে এসেছে 2016 সালে। তো প্রশ্নটি যেহেতু গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রশ্ন যেহেতু বোর্ড পরীক্ষায় আসতে দেখা যায়, সেহেতু এখানে দিয়েছি। তোমাদের টেস্ট পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এবং যারা হচ্ছে এইবার বোর্ড এক্সামিনেশন দিবে তাদের জন্য আরও হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি 2020-2021 সালের জন্য। কারণ হচ্ছে অনেকগুলো ঢাকার কলেজেই কিন্তু দেখলাম এরকম টাইপের কিছু অঙ্ক এসেছে, ঠিক আছে? প্রায় প্রত্যেকটা কলেজেই, ঢাকা নটরডেম কলেজ, ঢাকা মতিঝিল কলেজ, ঢাকা কমার্স কলেজ, সিটি কলেজ, এগুলোতে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আসতে দেখা গিয়েছে। তো সেজন্য এটা খুবই গুরুত্ব বহন করছে তোমাদের জন্য। তো প্রশ্নটি একটু দেখি। আদিল ব্রাদার্সের 2015 সালের প্রাপ্য হিসাবের তথ্য নিম্ন দেয়া হলো। আচ্ছা, প্রাপ্য হিসাবের তথ্যগুলো নিচে দেয়া হয়েছে। হিসাবের নাম নিচে দেয়া আছে 2015 সাল আর 2016 সাল, এই দুইটা সালের অঙ্ক দেয়া আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমি একটু প্রশ্নটা বিশ্লেষণ করছি। দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটি দেয়া আছে 1/1/2015 সালের, অর্থাৎ এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আবার বলছি, যেই অনাদায়ী পাওনা সঞ্চিতিটি তোমার অঙ্কে দেয়া থাকবে 1 তারিখ দিয়ে, সেটি হচ্ছে আমার পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো 2016 সালে কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া নেই, এখানেই কিন্তু তোমরা প্যাচগোছ লাগিয়ে ফেলতে পারো। সেজন্য ওই টাকাটি আমাদেরকে বের করে নিতে হবে, আমি দেখাবো। প্রাপ্য হিসাব দেওয়া আছে 2015 সালে 75,000, 2016 সালে 60,000। অনাদায়ী পাওনা, এইখানে অনাদায়ী পাওনা দিয়ে তারা ব্র্যাকেটে লিখে দিয়েছে অলিখিত, অর্থাৎ অলিখিত অনাদায়ী পাওনা। এই অলিখিত অনাদায়ী পাওনা মানেই হচ্ছে প্রাপ্য হিসাব থেকে এখনো টাকাটি বাদ দেওয়া হয়নি। যেই টাকাটা আমি আর প্রাপ্য হিসাব থেকে পাবো না, সেই টাকাটি প্রাপ্য হিসাব থেকে এখনো আমরা বাদ দিইনি, বিয়োগ করিনি, ঠিক আছে? তাহলে যেটা অলিখিত অনাদায়ী পাওনা, সেটি কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে অলিখিত অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দেখাতে হয়। এটাকেই বলবি, আমরা বলে থাকি নতুন অনাদায়ী পাওনা, ঠিক আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি 5%, অর্থাৎ মানে সঞ্চিতির ব্যবস্থা করতে বলা হয়েছে, এখানে আরও সঞ্চিতির ব্যবস্থা করতে বলা হয়েছে। এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন প্রশ্নে দেখি করণীয় কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 2015 সাল ও 2016 সালের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তোমরা একটু নোট দাও খাতায়। যদি প্রশ্নটা এরকম থাকতো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ না বলে চার্জযোগ্য অনাদায়ী পাওনা নির্ণয় করতে বলা হতো, তাহলে কিন্তু সেম একই অঙ্ক। অথবা অনুমিত অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো। প্রশ্নটি এই 3 ভাবে আসতে পারে। আবার বলছি, প্রশ্নে যেভাবে আসতে পারে, চার্জযোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, এবং অনুমিত অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো। এই 3টি কথার যে কোনো কথাই থাকুক না কেন, আমরা নির্ণয় করব অনাদায়ী পাওনা খরচ কতটুকু আছে সেটা নির্ণয় করব। সেটা নির্ণয় করার জন্য আগে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করে নিতে হবে। তাহলে সেটা কীভাবে একটু দেখো, এখানে আমি একটু নোট দিয়ে দিচ্ছি। নোট 1, ঠিক আছে? প্রথমেই প্রাপ্য হিসাব তোমরা লিখে দিবে, প্রাপ্য হিসাব। তো ধরো 2015 সালে প্রাপ্য হিসাব আছে কত, 75,000 নাকি? আর এখানে তো জায়গা নেই, আচ্ছা। আর 2016 সালে আছে 60,000। তাহলে এখান থেকে তোমরা বিয়োগ করবে যেই অলিখিত অনাদায়ী পাওনা আছে সেটি, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনাটাই হচ্ছে বিয়োগ করতে হবে। যদি এখানে লিখিত অনাদায়ী পাওনা থাকতো, সেটা কিন্তু আমরা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতাম না, ঠিক আছে? আবার বলছি, যদি লিখিত অনাদায়ী পাওনা থাকতো তখন কিন্তু সেটা বিয়োগ করতে হবে না। অলিখিত অনাদায়ী পাওনা থাকলেই সেটা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা বিয়োগ দিব অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা আমি সংক্ষেপে লিখলাম। 2015 সালে 5,000 আর হচ্ছে ওই সালে 3,000 নাকি? ওকে, 5,000, 3,000 আমরা এখানে দেখাচ্ছি। এবার বিয়োগ করি, দেখি তাহলে আর প্রাপ্য হিসাব আছে কত। দেখো, প্রাপ্য হিসাব থেকে পেতাম আমি 75,000 টাকা। এখন সে বলছে যে ভাইয়া
আমি 5,000 টাকা দিতে পারবো না, আমাকে 5,000 টাকা মাফ করেন, এটাই হচ্ছে অনাদায়ী পাওনা, যে টাকাটা প্রাপ্য হিসাব থেকে আর পাওয়া যাবে না। ঠিক আছে, তো 5,000 টাকা মাফ করলে আমি 2015 সালে পাবো এখানে 70,000 টাকা তার কাছ থেকে, আর এটাতে পাবো হচ্ছে আমরা 57,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে প্রাপ্য হিসাব, অবশিষ্ট প্রাপ্য হিসাব। ঠিক আছে, এখন যখন নাকি তুমি টাকা পরিশোধ করতে গেলা তখন বললা, ধরে নিচ্ছি আমরা গল্প আকারে, তো ধরে নিলা যে ভাইয়া বলতেছো আমাকে আরো 5% মাফ করেন না। ঠিক আছে, এই যে 5% মাফ করেন, এটার নামই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তোমার কাছ থেকে আমি এখন কত টাকা পাই? 70 আর 57। তো যখন নাকি হচ্ছে তুমি টাকা পরিশোধ করতে আসছো তখন বলতেছো আমার আরো 5% মাফ করেন। ঠিক আছে, এই যে 5% যদি মাফ করি তাহলে সেটা কার থেকে বাদ দিব? আমরা কিন্তু বাদ দিব এই যে প্রাপ্য হিসাব থেকে। তোমার কাছ থেকে তো আমি আরো 5% নিচ্ছি না, তো যতটুকু টাকা আমি তোমার কাছ থেকে নিচ্ছি না ততটুকু টাকা কিন্তু আমাকে বিয়োগ করতে হবে। তো এই 5% তোমরা ধরবা এই যে প্রাপ্য হিসাব যতটুকু আছে তার উপর। ঠিক আছে, তাহলে আমরা এরকম করতে পারি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ইজ ইকুয়াল টু 70,000 গুণন 5%। ঠিক আছে, আবার 57,000 গুণন 5%। তোমরা একটু ক্যালকুলেটর সাহায্যে বের করো, তাহলে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ পেয়ে যাব। তাহলে যদি করি 70,000 ইন্টু 5%, ওকে, প্রথমটা বের হয় 3,500, 3,500 এবং 57,000 গুণন 5%, দ্বিতীয়টা বের হয় 2,850। ঠিক আছে, তাহলে দেখো এই যে 3,500 এটা হচ্ছে আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2015 সালের, আর 2,850 এটা হচ্ছে 2016 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এইভাবে আমরা বের করব। কিভাবে বের করলাম? প্রাপ্য হিসাব থেকে অলিখিত অনাদায়ী পাওনা বিয়োগ করতে হবে, বিয়োগ করলাম, তাহলে পেলাম অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের সাথেই আমরা যে সঞ্চিতির হারটি দেয়া থাকবে সেটিকে আমরা গুণ করে দেব, তাহলে আমরা সেই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পেয়ে যাব। এখন এই 70,000 টাকা থেকে যদি 3,500 টাকা বাদ দিই তাহলে পাওয়া যাবে নিট প্রাপ্য হিসাব। আমি তোমাদের কাছ থেকে আর যতটুকু টাকা পাই, তাহলে বাদ দিই 3,500। আমরা এখানে করছি যখন করিয়ে দেখাই। ঠিক আছে, তো 70,000 মাইনাস 3,500, 66,500 টাকা আমি এখন প্রাপ্য হিসাব থেকে পাবো। 57,000 মাইনাস হচ্ছে 54,150, জাস্ট এতটুকু, এটাই হচ্ছে আমার নিট প্রাপ্য হিসাব। ঠিক আছে, এই 66,500 আর হচ্ছে 54,150 এটা হচ্ছে আমার নিট প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব থেকে আমি এখন আর এত টাকা পাই। ওকে, এটা ছিল নোট, যা শুধুমাত্র আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করার জন্য এতটুকু দেখালাম। ঠিক আছে, এখন কোন প্রশ্নে বলা হয়েছে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, সেজন্য তোমরা এইভাবে একটি ঘর করবে। যেহেতু আমাদের 2টি সাল দেয়া আছে সেহেতু আমরা এইভাবে বিবরণ 2015 সাল 2016 সাল দিয়ে ঘর করব। সবার তো সূত্রটা মনে আছে, অনাদায়ী পাওনা খরচ কিভাবে নির্ণয় করে, আশা করি। ঠিক আছে, ওকে, তো অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করতে হলে প্রথমেই তোমরা যেটি বসাবা, লিখিত থাক অলিখিত থাক, তোমরা বসিয়ে দিবে লিখিত অনাদায়ী পাওনা। ওকে, তো 2015 সালে লিখিত অনাদায়ী পাওনা কত? ও অলিখিত নাকি? অলিখিত অনাদায়ী পাওনা হচ্ছে 2015 সালে 5,000 আর 2016 সালে হচ্ছে 3,000। ঠিক আছে, বসিয়ে দিলাম। এর সাথে যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি থাকে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো দেখো এখানে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু বের করেছি, এই জাস্ট এই এন্টিটির জন্যই কিন্তু আমার এই নোটটুকু করে নিতে হচ্ছে। ঠিক আছে, না করলে তো তুমি টাকাটা বের করতে পারবে না, সেই জন্য আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করে নিয়েছি। তাহলে 2015 সালে পেলাম 3,500 আর এখানে পেলাম 2,850। ঠিক আছে, আর কোনো অনাদায়ী পাওনা কি আছে আমার অঙ্কে, সেটি তোমাদেরকে এখন দেখতে হবে। তো দেখলাম
যে এখানে অলিখিত অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দুটি আমরা যোগ করে দিয়েছি, কিন্তু আর কোনো অনাদায়ী পাওনা এখানে নেই। যেটি আছে সেটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তার জন্য কি করব, যদি এখানে অলিখিত লিখিত অনাদায়ী পাওনা থাকতো তাহলে কিন্তু সেটি যোগ করতে হতো, লিখিত অনাদায়ী পাওনা থাকলেও সেটিকে যোগ করতে হয়, কিন্তু নেই, তাহলে আমার এটি, তাহলে যোগ করো এখন। তো 5,000 যোগ 3,500, 8,500 হয় এখানে মোট অনাদায়ী পাওনা, ঠিক আছে। এরপর 3,000 যোগ 2,850, এখানে হয় 5,850। এটা হচ্ছে কি আমার মোট অনাদায়ী পাওনা, ঠিক আছে। এখন এই মোট অনাদায়ী পাওনা থেকে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আছে 1 তারিখের, সেটা আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই কিন্তু আমরা অনাদায়ী পাওনা খরচের পরিমাণটা পেয়ে যাব, ক নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এখান থেকে বিয়োগ করো পুরাতন, এটা সূত্র, ঠিক আছে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো দেখো 2015 সালে আছে কত, 4,000। একটু ভালো করে খেয়াল করো, আমার 2016 সালে কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া নেই, তাহলে এখান থেকে স্যার আমরা কি বাদ দিব, ঠিক না? এটা তো সমস্যা হয়ে যায়। সমস্যা না কোনো, এটার জন্যই তো এত কিছু ঘুরালাম পেঁচালাম দেখালাম। শোনো, আমাদের যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটি বের করেছি 2015 সালের 3,500 নতুন যেটা, ঠিক আছে, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা 3,500 হচ্ছে 2015 সালের। একটু ভালো করে খেয়াল করো, এই 3,500 হচ্ছে 2015 সালের জন্য নতুন, কিন্তু এই 3,500 যখন 2016 সালে চলে যাবে তখন কি সেটা পুরাতন থাকবে নাকি নতুন থাকবে? অবশ্যই সেটা পুরাতন হয়ে যাবে 2016 সালের জন্য। তো সেজন্য এই 3,500 টাকা হচ্ছে আমার 2016 সালের জন্য পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ঠিক আছে। অঙ্কটা বোঝা গিয়েছে যে কিভাবে করলাম? আবার বলছি, 2015 সালের জন্য যেই অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 3,500 টাকা, সেটি কিন্তু যখন 2016 সালে চলে যাবে, 16 সালের জন্য কিন্তু এই 3,500 টাকা তখন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেজন্য আমরা 3,500 টাকা এখানে বসালাম, ঠিক আছে। আবার ধরো 2,850, এটা হচ্ছে 2016 সালের জন্য নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, কিন্তু যদি আমি 2017 সালের অঙ্ক করতাম তাহলে এই 2,850 টাকা কিন্তু চলে যেত আমার পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিতে 2017 সালে। এইভাবে তোমাদেরকে করতে হবে অঙ্কটি। তাহলে আমরা বিয়োগ করি 8,500 থেকে 4,000 বাদ দাও, তাহলে আসে 4,500। আর এখানে 5,850 মাইনাস 3,500, তাহলে হয় 2,350। এই যে 4,500 আর 3,250, এটাই হচ্ছে আমার অনাদায়ী পাওনা খরচ, অথবা অনুমিত অনাদায়ী পাওনা, অথবা চার্জযোগ্য অনাদায়ী পাওনা। আশা করি তোমরা সকলে বুঝেছো, ঠিক আছে। সুতরাং অনাদায়ী পাওনা খরচ, ওকে। আবার ক নং প্রশ্নটি সলিউশন কিন্তু শেষ, ঠিক আছে। কেউ যদি না বুঝে থাকো অবশ্যই জানাবে। এরপর দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে অনাদায়ী পাওনা হিসাব তৈরি করো। খ নং প্রশ্নে কি বলা হয়েছে? অনাদায়ী পাওনা হিসাব তৈরি করো, অর্থাৎ আমরা প্রথমে জাবেদা করতে হবে। তো জাবেদা যেহেতু এখানে করতে বলা হয়নি, সেহেতু আমরা একটু নোট আকারে দেখিয়ে দিব, কারণ এটা দরকার আছে, ঠিক আছে। অনাদায়ী পাওনা হিসাব তৈরি করতে বললেই তোমাদেরকে খতিয়ান ভাবে তৈরি করতে হবে। খতিয়ান যেভাবে তৈরি করে হিসাবও ঠিক একইভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তো এই অনাদায়ী পাওনা হিসাবে যাওয়ার আগে আমরা একটু জাবেদাগুলো করে নিই, কি কি জাবেদা দিতে হবে এই অঙ্ক থেকে। তো একটু দেখো, আমি এইখানে জাবেদা দাখিলার একটি ঘর এঁকে দিয়েছি। জাবেদা দাখিলার বিবরণ খতিয়ান পৃষ্ঠা দেখো, যে ডেবিট টাকা ক্রেডিট টাকা। তো জাবেদা আমরা এখানে কোন কোন এন্ট্রির জাবেদা দিব সেটাই তো ঝামেলা হয়ে যায়। শোনো, জাবেদা কার কার দিতে হয়। এই যে জাবেদা অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটি দেয়া আছে সেটির কোনো জাবেদা দিতে হবে না। 1 তারিখ আমি বলে দিচ্ছি, যেটি হবে না সেটি খাতায় নোট দিয়ে রাখো, এটির জাবেদা দিতে হয় না, ঠিক আছে, হবে না লেখো। প্রাপ্য হিসাব যেটি দেয়া আছে
সেটির জাবেদা দিতে হবে না। ঠিক আছে, এরপর যদি অনাদায়ী পাওনা থাকে, লিখিত অথবা অলিখিত, নতুন অথবা পুরাতন, সেটির জাবেদা দিতে হবে। তাহলে এটাকে এনে লেখা হবে। ঠিক আছে, তোমরা একটু খাতা সুন্দর করে নোট দাও। অনাদায়ী পাওনা লিখিত থাক অলিখিত থাক, তার জন্য জাবেদা দিতে হবে। এরপর অনাদায়ী পাওনার সঞ্চিতি যেটি দেয়া আছে তার জন্য জাবেদা দিতে হবে না। ঠিক আছে, তাহলে জাবেদা পেলাম কয়টি? এই যে লিখিত অলিখিত অনাদায়ী পাওনার জন্য পেলাম যা শুধুমাত্র একটি। ঠিক আছে, এটাই জাবেদা দিতে হবে। এরপর আর কি কি জাবেদা দিতে হবে? আরেকটা জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে এই যে অনাদায়ী পাওনা খরচ অথবা চার্যযোগ্য অনাদায়ী পাওনা অথবা অনুমিত অনাদায়ী পাওনা, যেটি আমরা ক নং প্রশ্নে সলিউশন করেছি, তার জন্য 2টি জাবেদা দিতে হবে। কয়টি জাবেদা দিতে হবে? 2টি। একটু লিখে রাখো। তাহলে জাবেদা হলো কয়টি? 3টি। ঠিক আছে, আবার বলছি, অনাদায়ী পাওনার সঞ্চিতি 1 তারিখে যেটি থাকে তার জন্য কোনো জাবেদা দিতে হবে না। তোমরা খাতায় নোট দাও, হবে না। ঠিক আছে, প্রশ্নটি লিখে। প্রাপ্য হিসাব যেটি দেয়া আছে তার জন্য কোনো জাবেদা দিতে হবে না। এরপর লিখিত অথবা অলিখিত থাকুক অনাদায়ী পাওনা, সেটির জন্য জাবেদা দিতে হবে। ঠিক আছে, এরপর অনাদায়ী পাওনার সঞ্চিতি দেয়া আছে, সেটির জন্য কোনো জাবেদা দিতে হবে না। ওকে, তাহলে সেখানে পেলাম একটি। আর এই যে এইখানে যে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করলাম, অথবা অনুমিত অনাদায়ী পাওনা অথবা চার্জযোগ্য অনাদায়ী পাওনা, সেটির জন্য তোমাদেরকে 2টি জাবেদা দিতে হবে। কতটি জাবেদা দিতে হবে? 2টি। একটু খাতায় নোট দাও। তাহলে কয়টি পেলাম? একটি আর হচ্ছে 2টি, মোট হলো 3টি জাবেদা দিতে হবে। তাহলে চলো আমরা একটু জাবেদা দিই। দেখো, জাবেদা যদি দেই তাহলে প্রথমেই এটির জন্য আমাদের জাবেদা হবে অনাদায়ী পাওনার জন্য। আমরা জানি সবাই অনাদায়ী পাওনা হিসাব ডেবিট হয়, প্রাপ্য হিসাব ক্রেডিট হয়। কিন্তু একটা টেকনিক বলে দিচ্ছি তোমাদেরকে, যখনই অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকবে উপরে, আবার বলছি, যখনই উপরে অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকবে তখন ধরে নিবে যে আমার জাবেদা যেটা আমি লিখতাম অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, সেখানে আমি লিখবা অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কি তোমাদের টেকনিক। তো আমরা দিই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। ঠিক আছে, হিসাব ডেবিট আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট, যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিবে। কত টাকা? দেখো 5,000, 2015 সালের জন্য হচ্ছে 5,000। ঠিক আছে, আমি 2015 সালেরটা করছি এখন 5,000, আর 2013 তোমার এখানে 5,000। ঠিক আছে, ওকে। এরপর তোমরা যে জাবেদাটা দিবে সেটার জন্য হচ্ছে এই যে এটা অনাদায়ী পাওনা খরচ, সেটি জাবেদা দাও। সেটি জাবেদা হবে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট। আমরা জানি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। ঠিক আছে, অনাদায়ী পাওনা খরচ ডেবিট আর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। সঞ্চিতি ক্রেডিট। এরপর আরেকটি যে জাবেদা দিতে হবে এই এন্ট্রির জন্য, সেটি হচ্ছে, দেখো, আমরা বছর শেষে হিসাবগুলোকে কি করি? বন্ধ করতে হয়। আয় আর খরচ হিসাবগুলোকে কি করতে হয়? বন্ধ করে দিতে হয়। তো খরচ হিসাবগুলোকে বন্ধ করতে হলে এই দেখো অনাদায়ী পাওনা খরচ, এটাকে বন্ধ করে দিবা। এটা হচ্ছে এখন যেহেতু ডেবিট আছে, এটাকে ক্রেডিট করে দিব। তাহলে হচ্ছে কি আমার খরচ হিসাবটি বন্ধ হয়ে যাবে। তো তার জন্য একটা অতিরিক্ত হিসাব চলে আসে, আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট আর হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। দেখো, যেটা ডেবিট ছিল সেটাকে আমি ক্রেডিট করে দিয়েছি, তাহলে 0 হয়ে যাবে। টাকা বসবে 2015 সালের 4,500। আমি 2015 সাল করেছি। ঠিক আছে, 4,500 ঠিক সেম ভাবে 4,500। এটা হচ্ছে আমার 2015 সাল শেষ, কিন্তু আমার 2015 সাল শেষ। ঠিক একইভাবে যখন 2016 সালের জাবেদা দিবে, এই 3টি জাবেদাই হবে 2016 সাল। তোমরা একটু করে নিবে, একই জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে এটির জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, কিন্তু টাকা হবে 3,000। ঠিক আছে, এরপর যে তোমরা জাবেদাটি দিবে এই যে এই 2টি জাবেদা দিবে আবার অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। ঠিক আছে, আবার ঠিক সেম ভাবে তোমাদের টাকা বসাবা হলো 2,350 টাকা।
এরপর আয় সারাংশ হিসাব ডেবিট আর হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। টাকা বসবে 2350 টাকা, মানে সেম, কিন্তু টাকাটা চেঞ্জ হবে। এই ছিল তোমাদের যে কিভাবে আমরা জাবেদাগুলো দেখাবো। এখন কেউ যদি জাবেদা পারো তাহলে হচ্ছে তারা খ নম্বর প্রশ্নটি অবশ্যই তৈরি করতে পারবে, কারণ খ নম্বর প্রশ্নে বলা হয়েছে অনাদায়ী পাওনা হিসাব তৈরি করো। ওকে, এখন আমরা দেখাবো কিভাবে অনাদায়ী পাওনা হিসাব তৈরি করবে। ওকে, এখন আমরা দেখব খ এবং গ প্রশ্নটি কিভাবে একই সাথে সলিউশন করতে পারি। যেহেতু আমরা জাবেদা নোট করে ফেলেছি, সেহেতু আমাদের প্রশ্নটি কিন্তু এখন আনসার করা সহজ হয়ে যাবে। তো দেখো, অনাদায়ী পাওনা হিসাব তৈরি করতে বলা হয়েছে। যেহেতু অনাদায়ী পাওনা খরচ হিসাব তৈরি করতে বলা হয়েছে, সেহেতু তোমরা খ নং প্রশ্ন লিখে অনাদায়ী পাওনা খরচ উপরে হেডিং দিবে, যে হিসাবটি করতে বলা হবে সেই হিসাবের নাম দিয়ে হেডিং দিবে। এরপর আমরা সকলেই জানি যে হিসাব তৈরি করতে হলে প্রচলিত দুটা নিয়ম আছে, একটা হচ্ছে চলতি হিসাব পদ্ধতি আর একটা হচ্ছে তোমাদের টি ছক। ঠিক আছে, তো টি ছক আর চলমান জেড ছক, এই দুটা ছক থেকে আমরা আধুনিক ছক অর্থাৎ চলমান জেড ছকটি কিন্তু ব্যবহার করেছি। এটা হচ্ছে খুবই সহজ, সেজন্য ঘরও কম আঁকতে হয়। এরপর অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য সেম ঘর এঁকেছি। তোমরা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স অথবা জের, এখানে ডেবিট আর ক্রেডিট জের। ঠিক আছে, যত যোগ বিয়োগ হবে সবগুলো এই ডেবিট আর ক্রেডিট জেরে হবে। ঠিক আছে, তাহলে জাবেদা খেয়াল করো, একটু কষ্ট করে দেখো। জাবেদা যে লিখেছি আমরা, অনাদায়ী পাওনা খরচ কোথায় আছে সেটা খুঁজে বের করবে। এই যে এইখানে যে হিসাবটা করতে বলা হবে সেই হিসাবটি জাবেদায় কোন পাশে আছে সেটি খুঁজে বের করতে হবে। তো দেখো, আমরা যদি 2 নম্বর জাবেদা এন্ট্রিতে খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা খরচ হিসাবটা পেয়ে গেলাম। এখন এটা কোন ঘরে আছে? ডেবিট ঘরে। ঠিক আছে, তো এইখানে কি লিখবা? বিবরণ ঘরে লিখবা যে হিসাব করছি সেই হিসাবের বিপরীত নামটা। তাহলে বিপরীত নামটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। তো এখানে কষ্ট করে লিখে দাও অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, টাকা কত হবে? এই অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা খরচ হিসাব জাবেদার যেই ঘরে আছে সেই ঘরের টাকাটি তার ঘরেই বসবে। অর্থাৎ এটা ডেবিট ঘরে থাকলে, এটা যদি জাবেদার ডেবিট ঘরে থাকে তাহলে টাকাটাও ডেবিট ঘরে বসবে। দেখো তো অনাদায়ী পাওনা খরচ হিসাব কোথায় আছে? ডেবিট ঘরে আছে। তাহলে আমরা টাকাটি বসাবো ডেবিট ঘরে, 4500। ঠিক আছে, প্রথম তারিখের জেরের টাকাটাও আমরা ডেবিট ঘরে বসিয়ে দিলাম 4500। এখন একটু খেয়াল করো আর কোনো এন্ট্রি আছে কিনা অনাদায়ী পাওনা খরচ হিসাব নামে। 3 নম্বর জাবেদাতে যদি খেয়াল করো তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট 4500 আর হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। এই দেখো, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট কিন্তু পেয়ে গিয়েছি। এটা কোন ঘরে টাকা? ক্রেডিট ঘরে। তাহলে এখানে টাকা বসবে কোথায়? ক্রেডিট ঘরেই বসবে। ঠিক আছে, আর নাম হবে বিপরীতটা, বিপরীত নাম হচ্ছে আয় সারাংশ হিসাব। তাহলে আমরা এখানে লিখব আয় সারাংশ হিসাব, আয় সারাংশ। আমরা একটু কষ্ট করে লিখে নাও, টাকা কোন ঘরে? ক্রেডিট ঘরে। কত টাকা? 4500 টাকা। এখন একটু খেয়াল করো আমরা কিভাবে জেরের ঘরে বা ব্যালেন্সের ঘরে যোগ বিয়োগ করব। প্রথম তারিখের জেরটি একটু দেখো, 4500 টাকা দেয়া আছে, ঠিক না? এটা হচ্ছে ডেবিট। এখন দ্বিতীয় তারিখে যেটি হয়েছে যে 4500, এটা হচ্ছে ক্রেডিট। একটা ডেবিট আর একটা ক্রেডিট হইলে কি হয় আমরা কিন্তু পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। একটা ডেবিট আর একটা যদি ক্রেডিট হয় তখন সেটা হয় বিয়োগ, ডেবিট ডেবিট হলে সেটা হয় যোগ। ঠিক আছে, ক্রেডিট ক্রেডিট হলে যোগ, মানে একই একই পজিশনে থাকলে সেটা যোগ হবে, আর ভিন্ন পজিশনে চলে গেলে বা ভিন্ন নামে চলে গেলে সেটা হবে বিয়োগ। তো সেই জন্য 4500 টাকা থেকে ডেবিটের ক্রেডিটের 4500 টাকা যদি বিয়োগ করি তাহলে থাকবে কি? 0। ঠিক আছে, 0 হলেই তোমরা মনে করবা যে তোমাদের অঙ্ক সম্পূর্ণ রাইট। 0 যদি না হয় তাহলে রাইট না। এরপর চলো 2016 সালে দেখি আমরা 2016 সালে আর কোনো এন্ট্রি আছে কি না অনাদায়ী পাওনা খরচ হিসাব নামে। 2016 একটু খেয়াল করো, ঠিক সেমভাবে এখানেও কিন্তু দেয়া আছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট 2350 টাকা। তাহলে পেলাম বিপরীত নামটা আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব নামে লিখে দিব। তো লেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, টাকা বসবে কার ঘরে? 2350 ডেবিট ঘরে, কারণ অনাদায়ী পাওনা খরচ ডেবিট ঘরে দেওয়া আছে। এরপর অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখো, আচ্ছা দিকে
লাস্টেরটা, ঠিক আছে? আয় সারাংশ হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। তাহলে আবার পেলাম না অনাদায়ী পাওনা খরচ হিসাব। তাহলে এই অনাদায়ী পাওনা খরচ হিসাবটা যেহেতু ক্রেডিট ঘরে, আমার টাকাটাও কিন্তু ক্রেডিট ঘরেই বসাতে হবে, ঠিক আছে? তাহলে লেখো অনাদায়ী পাওনা, ভুল হয়েছে, এটা হবে আয় সারাংশ, বিপরীত নাম, আয় সারাংশ হিসাব, ঠিক আছে? ওকে, কত টাকা ক্রেডিট ঘরে হবে? 2350 টাকা, 2350 টাকা। তাহলে দেখো তো, যদি খেয়াল করো ডেবিট ঘরে 2350 আর এইখানে ক্রেডিট ঘরে আছে 2350, তাহলে বিয়োগ করতে হবে, যেহেতু একটা ডেবিট একটা ক্রেডিট, তো বিয়োগ করলে কি হবে? 0 হবে। তাহলে তোমরা মনে করবে যে তোমাদের অঙ্কটি 100% মিলে গিয়েছে। এরপর চলো গণং প্রশ্নটি সলিউশন করি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করতে। তো দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব নাম দিয়ে আবার একটা হেডিং দিয়েছি। এরপর অঙ্ক থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কিনা সেটা তোমাদেরকে অবশ্যই কি করতে হবে? বের করতে হবে। তো দেখো আমরা 2015 সালটা করি, তোমরা 2016 সালটা করে নিবে। 2015 সালে অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু 1 তারিখে দেয়া আছে 4000 টাকা। এটাকে বলবো আমরা ব্যালেন্স বিডি, ঠিক আছে? ভালো করে খেয়াল করবে, জাবেদা খেয়াল করলেই হবে না, অঙ্ক খেয়াল করতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু দেয়া আছে, যেটি দেয়া থাকে সেটিকে বলি আমরা ব্যালেন্স বিডি, 1 তারিখে যেটা দেয়া থাকে। সেই জন্য তোমরা লিখে দিবে ব্যালেন্স বিডি, ঠিক আছে? আচ্ছা, আমি শুধু বিডি লিখলাম। কত টাকা? 4000 টাকা। কোন ঘরে? ক্রেডিট ঘরে। অনাদায়ী পাওনা সঞ্চিতি কিছু লেখা না থাকলে সেটাকে আমরা ক্রেডিট ঘরে ধরে নিবা, ঠিক আছে? ওকে, এই কথাটি লেখার পর তোমরা চলে যাবে জাবেদায়। তো জাবেদায় দেখবে এখানে কোথায় অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে। তো যদি খেয়াল করো যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 2015 সালে প্রথমেই কিন্তু দেয়া আছে, প্রথম জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, ঠিক না? এটি কিন্তু দেয়া আছে। তো সেই জন্য আমরা কি করব? উল্টো নামটি লিখব, এখানে লিখব প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় দেয়া আছে? জাবেদা, দেখো জাবেদার কিন্তু দেয়া আছে ডেবিট ঘরে, সেহেতু আমি ডেবিট ঘরেই টাকাটা বসিয়ে দিব 5000। এখন আমরা যোগ বিয়োগ করব। এই যে দ্বিতীয় তারিখের 5000 আর প্রথম তারিখের ক্রেডিট ঘরে দেয়া আছে 4000, তাহলে টাকা কোন ঘরে বেশি? ডেবিট ঘরে বেশি না ক্রেডিট ঘরে বেশি? অবশ্যই ডেবিট ঘরে বেশি। তাহলে এটার সাথে এটা যোগ বিয়োগ করলে 1000 টাকা থাকবে হলো আমার ডেবিট ঘরে, ঠিক আছে? এইভাবেই কিন্তু বসাতে হয়। আবার বলছি, এইখানে আছে 4000, এখানে আছে 5000 টাকা ডেবিট ঘরে, একটা ক্রেডিট ঘরে আছে 4000 টাকা। তাহলে টাকা কোন ঘরে বেশি? ক্রেডিট ঘরে। কত টাকা বেশি? 1000 টাকা। এই 1000 টাকা আমরা বিয়োগ করে বের করেছি, ঠিক আছে? ওকে, এরপর দেখি আর কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কিনা 2015 সালে। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে আবার পেলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব কিন্তু পেয়ে গিয়েছি। তো আমরা বিপরীত নামটা কি লিখবো? অনাদায়ী পাওনা খরচ হিসাব, অনাদায়ী পাওনা খরচ লিখলাম। টাকা কোথায় লিখবো? অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেখো ক্রেডিট ঘরে দেওয়া আছে 4500, তো আমরা ক্রেডিট ঘরেই 4500 টাকা বসাবো। এখন একটু খেয়াল করো, জেরের ঘরে 1000 টাকা ডেবিট ঘরে দেওয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর এই যে টাকার ঘরে 4500 টাকা দেওয়া আছে আমার তোমার অনাদায়ী পাওনা সঞ্চিতি ঘরে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রেডিট। তো এটা ডেবিট, এটা ক্রেডিট, তাহলে আমাদেরকে কি করতে হবে? আবার বিয়োগ করতে হবে। একটা ডেবিট একটা ক্রেডিট হলেই আমাদেরকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো আমরা কি করব? এই 1000 টাকা আর 4500 টাকা থেকে বিয়োগ করব। তো করো, বিয়োগ করো। 4500 টাকা থেকে 1000 টাকা বিয়োগ করলে কোথায় টাকা বেশি থাকে? টাকা বেশি থাকে ক্রেডিট ঘরে, 3500 টাকা। অর্থাৎ তোমার ব্যালেন্স হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির 2015 সালে 3500 টাকা ক্রেডিট ঘরে, ঠিক আছে? ক্রেডিট উদ্বৃত্ত। এই ছিল আমাদের গণন প্রশ্নের সলিউশন। তো তোমরা, আমি যেহেতু 2015 সাল করেছি, তোমরা এখানে আবার 2016 সাল দিয়ে ঠিক সেমভাবে অঙ্কটি করে নিবে, ইনশাল্লাহ তোমরা পারবে। এই ছিল আমার একটি পূর্ণাঙ্গ সলিউশন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যেটি ঢাকার মতিঝিলে অবস্থিত। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন আছো অবশ্যই শেয়ার করে দিবে, আর আমাদের সাথে সর্বদা থাকবে। ধন্যবাদ।